থ্যাংক ইউ এভরিবডি। আশা করি ভালো আছো। একটু দেরি হলো, তারপর আমরা শুরু করি। আসলে আমাদের পরীক্ষা একেবারে এসে গেছে, সেই উপযোগী আলোচনায় আমরা গত সপ্তাহে করেছি। তোমাদেরকে ইম্পর্ট্যান্ট কিছু কথা আমি বলছি, একটু মন দিয়ে শোনো। গত ক্লাসে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা এঁকে দেখিয়েছি, এবং তারপরে আমরা আরেকটা দেখিয়েছি যে কিভাবে বিভিন্ন বছরের একটা সেকেন্ড পেপার থেকে, প্রথম অধ্যায় থেকে কৃষি ছিল, শিল্প ছিল, সেবা ছিল, এবং তা থেকে কি করে দণ্ডচিত্র আঁকা যায়। তোমরা একটু যদি পূর্ব ক্লাসের আলোচনা থেকে আবারও যদি একটু অভিজ্ঞতা নাও, তারপরেই আমি আবার আলোচনায় চলে যাব। স্যার কয়জন আছে? আচ্ছা, তোমাদের জন্য একটা নোটিশ, এর পরে যে এর পরের সপ্তাহ থেকে আমি সোমবার 11:10 ক্লাস নেব, যেটা বৃহস্পতিবার ছিল। ছেলেরা, তোমাদের জন্য একটা নোটিশ, মন দিয়ে শোনো। আমি একাদশ অর্থনীতি নিতাম প্রত্যেক বৃহস্পতিবার 12:25-এ, প্রত্যেক বৃহস্পতিবার 12:25-এ। এখন থেকে প্রতি সপ্তাহে ক্লাস হবে সোমবার 11:10-এ। তোমরা একটু লিখে রেখো, এখন থেকে বৃহস্পতিবারে এই সময়টিতে হবে অ্যাকাউন্টিং ক্লাস, কিন্তু সোমবারে হবে তোমাদের অর্থনীতি ক্লাস। ফার্স্ট ইয়ারকেই বলছি, এবং এই ক্লাসটা হবে 11:10-এ শুরু হবে। তো আমরা শুরু করি এর পরের থেকে। যেটা বলছি সেটা হচ্ছে যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বারবার তোমাদেরকে দেখিয়েছি। তোমরা অন্তত প্রশ্নে যদি এটা অ্যাটেন্ড করতে চেষ্টা করো, যদি পরীক্ষা আসে, তাহলে তোমরা মনে করবে যে এরকম ভাবে, যেমন এটা যদি দেখা যায় হচ্ছে 5, তারপরে হয়তো হলো 10, হ্যাঁ, তারপরে হয়তো এরকম ভাবে 15, তারপরে হয়তো 17, এই দিকে গেল, আর এটা হচ্ছে 0। ঠিক একইভাবে এই জায়গাগুলোকে যদি সেট করো, তাহলে আসছে 5। তোমরা খাতা পেলে এরকম একদিকে ওয়াই দ্রব্য, আমি একটু শুধু মনে করে দিচ্ছি, 2টা ক্লাস এইটার উপরে নিয়েছি, আবারও আলোচনা করছি। 5, তারপরে এদিকে তাহলে এই 17 থেকে এই প্রথমটা এখানে একটা ফোঁটা রেখে দিলাম, হ্যাঁ, এটা এ বিন্দু। এখন 17 থেকে একটা লম্ব এবং 5 থেকে একটা লম্ব অঙ্কন করলে এরা পরস্পর বি বিন্দুতে সেট করলো, এবং 15 থেকে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে এখানে 5-এর পরে 10, এই সংখ্যাগুলোই এখানে চলে আসছে, এবং 10-এর সাথে আমরা আরেকটা নিলাম, সেটা এইভাবে করে আমরা এই আসলাম। তো 10-এর এখানে আমরা দেখতে পাচ্ছি 5, 10, তারপরে ছিল 15, হ্যাঁ, এরপরে আমরা দেখতে পাচ্ছি 17। লাস্টেরটা একটু সামনে গেলাম, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি সি বিন্দু, এবং এটা সি, এটা ডি, এটা ই। আমি একটু মনে করে দিই ছেলেরা, যদি পরীক্ষায় প্রশ্ন আসে একটা এক্স দ্রব্য একটা ওয়াই দ্রব্য, এবং সেক্ষেত্রে এক্স আছে ধরো 0, 5, 10, 15, 17, এইটাই উপরে গেল 17, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি 15, তারপরে দেখতে পাচ্ছি 10, এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা যথাক্রমে এখানে সিরিয়ালি যাই, 17-র পরে গেল 15, তারপরে গেল 10, তারপরে 5, তারপরে দেখা যাচ্ছে যে 0। হ্যাঁ, এরকম 5টা তোমাদেরকে বারবার দেখিয়েছি। এই এ বি সি ডি ই, এখানে দেখা গেছে 17 আসছি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই যখন 17, তখন এক্স হচ্ছে 0। আবার দেখতে পাচ্ছি এক্স যখন 5, ওয়াই তখন 15। দেখো, এক্স যখন 5, ওয়াই তখন 15, তাহলে 15 থেকে এখান থেকে আমরা একটা দাগ দিয়েছি। এইভাবে করে আমরা এ বি সি ডি ই পেয়েছি, এবং এগুলো যোগ করে আমি একটা তোমাদেরকে এর আগে আরো একে করিয়েছি, এইভাবে তোমরা আঁকতে চেষ্টা করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এইখানটিতে যে স্যার একটা উপরের একদম টপের, যেটা এখানে একটু ভুল হয়েছে, এখানে আসলে এইটা হচ্ছে 17, তারপরেরটা হচ্ছে 15, তারপরেরটা হচ্ছে 10, এবং তারপরেরটা হচ্ছে 5। এই 5, 10, 15, 17, এখানেও 5, 10, 15, 17 মিল করবে। কিন্তু এই যেখানে ওয়াই দ্রব্য 17 ছিল, এক্স দ্রব্য সেখানে 0, মনে করে দেখো, এক্স 0, ওয়াই ছিল 17। হ্যাঁ, আবার দেখতে পাচ্ছি
এক্স যখন কত 5, ওয়াই তখন কত 15, এভাবে করে আমরা সংমিশ্রণ করেছি এবং ABCD বিন্দুগুলো যে যোগ করে যে রেখা পাওয়া যায় এর নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই চ্যাপ্টারে আমরা আরেকটা প্রশ্ন তোমাদেরকে বারবার বলেছি, সেটা হচ্ছে কোন অর্থ ব্যবস্থা, একটা উদ্দীপক দেয়া থাকবে, সেই উদ্দীপক থেকে তোমাকে যে প্রশ্ন করা হবে এটা কোন অর্থ ব্যবস্থা পরিলক্ষিত হয়। আমি তোমাদেরকে যেমনটি করে আগে দেখিয়েছিলাম যে 4 রকম অর্থ ব্যবস্থা আমরা লক্ষ্য করি। আমি একটু একটা কাগজ, 4 রকম অর্থ ব্যবস্থা। একটা হচ্ছে ধনতান্ত্রিক, একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, একটা মিশ্র অর্থ ব্যবস্থা, এবং একটি ইসলামী অর্থ ব্যবস্থা। এই জায়গাটাতে তোমাদের মনে রাখতে হবে উদ্দীপকে যে উদ্দীপকটা তোমাকে দেবে সেটা যদি সব ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হয়, ব্যক্তি যদি সবকিছু চালনা করে, কি চালনা করে স্যার? উৎপাদন ব্যবস্থা, বন্টন ব্যবস্থা, দাম নির্ধারণের ব্যবস্থা, কি পরিমাণ মুনাফা সে করবে, হ্যাঁ, এখানে এই সব কিছু যদি সম্পদের মালিকানা সবকিছু যদি ব্যক্তি চালায়, যেমন কোনো একটা, এগুলো সব বেসরকারি, কোনো একটা দেশে কারো ছেলে পড়তে গেছে বা কেউ চাকরি করতে গেছে, সেখানে সব ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়। তোমাকে প্রশ্ন করা হবে ওই দেশের অর্থ ব্যবস্থা কোন ধরনের, তুমি তখন বলবা ওই দেশের অর্থ ব্যবস্থা হচ্ছে ধনতান্ত্রিক। তোমরা বইতে খুললে পেয়ে যাবা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, পৃষ্ঠাটা একটু দেখো, কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে সেখানে, যে কি সম্পদের মালিকানা, উৎপাদন, বন্টন, ভোগ, দাম নির্ধারণ, মুনাফা অর্জন, শ্রেণী শোষণ, এর সব যদি ব্যক্তির ইচ্ছায় থাকে, ব্যক্তির উদ্যোগে থাকে, যেখানে সরকারি কিছুই থাকবে না, সেই অর্থ ব্যবস্থার নাম হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে উদ্দীপকে যদি থাকে যে এক্স যে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে বা যে দেশে গেল, হ্যাঁ, মানে সেখানে যদি সরকারের কোনো হস্তক্ষেপ না থাকে তাহলে সেটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপরে সমাজতান্ত্রিকের ঠিক এর উল্টা, যে অর্থ ব্যবস্থায় সবকিছু সরকার দ্বারা পরিচালিত, সবকিছু সরকার, সম্পদের আমরা যদি দেখি উৎপাদনের ক্ষেত্রে, বন্টনের ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে, দাম নির্ধারণের ক্ষেত্রে, মুনাফা অর্জনের ক্ষেত্রে সব ঘটনাগুলো যদি সরকার কর্তৃক পরিচালিত হয় তবে তার নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আর যেখানে কিছু সরকারি আছে, তোমরা একটু বই খুলবে, এবং বেসরকারিও আছে, কিছু সরকারি পলিসিতে চলছে, সরকার নিয়ন্ত্রণ রাখতেছে, কিন্তু ব্যক্তি সে উৎপাদন করতে পারবে, বন্টন করতে পারবে, দাম নির্ধারণ করতে পারবে, তবে এই ক্ষেত্রটিতে সরকারের হস্তক্ষেপ থাকবে এবং কোনো কোনো বিষয়ে সরকারের মালিকানা থাকবে। সেই জায়গাগুলোতে যেমন আমরা দেখি যে বিভিন্ন সার, বিদ্যুৎ, গ্যাস, এগুলো কিন্তু আমাদের দেশেই যদি দেখি এগুলো সরকারের হাতে রয়েছে, তবে বেসরকারি পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি পরিবহন সেক্টরে একটা বড় কিছু সেটা বেসরকারি পর্যায়ে পরিচালিত হচ্ছে, আবার সরকারি ভাবেও সেখানে বিআরটিসি রয়েছে, রেলওয়ে রয়েছে। তুমি যদি শিক্ষা ব্যবস্থা দেখো, সরকারি স্কুল কলেজ আছে, আবার বেসরকারিও রয়েছে। চিকিৎসা ব্যবস্থা যদি দেখো, আমাদের দেশেরটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। তাহলে আমরা এটা বুঝলাম যে স্যার এটা সব ব্যক্তি দ্বারা, আর এটা হচ্ছে কি সব সরকারি, যেটা কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়, আর এখানে সরকারি বেসরকারি দুটোই, এটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। আর ইসলামী কোনটা, যেটা ইসলামী শরীয়তের বিধান মোতাবেক কোরআন ও হাদিসের আলোকে এক অর্থ ব্যবস্থা, যেখানে হালাল হারামের বিধান আছে, মজুরি দেওয়ার বিধান আছে, দাম নির্ধারণের বিধান আছে, সম্পদের মালিকানা সম্পর্কে বলা হয়েছে, সেটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। এখন তোমাকে একটা উদ্দীপক দেওয়া হবে এবং উদ্দীপক থেকে প্রশ্ন করা হবে গ নম্বরে। উদ্দীপকের প্রশ্নটা কিন্তু গ নম্বরে, আর এর আগে ক খ এর প্রশ্ন আমি তোমাদেরকে আলোচনা করেছি যেগুলো, সেগুলো দেখবে, তাছাড়া বইতে দেখবে, তাহলে তোমার আর কোনো সমস্যা। আমি যে আলোচনা যা করেছি সেখান থেকেই তোমার প্রশ্ন হবে, এবং এটা আমরা দেখতে পেলাম এই ধরনের একটা প্রশ্ন তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে, যে উদ্দীপক থেকে তোমাকে নির্ধারণ করতে হবে যে কোন অর্থ ব্যবস্থা।
এবং তার পক্ষে যুক্তি দিতে হবে। তারপরে ঘ নম্বরে হয়তো দুটোর ভিতরে যে বৈসাদৃশ্য বা দুটোর ভিতরে যে সম্পর্ক বা দুটোর ভিতরে যে পার্থক্য সেটা লিখতে চাইতে পারে, তা সেটাও আমরা দেখিয়েছি তোমাদেরকে। তাহলে প্রথম অধ্যায়ের প্রথম পত্রে দুটো কোশ্চেনের ডিরেকশন দিলাম, একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে অর্থ ব্যবস্থা। এবার দ্বিতীয় পত্রের অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে সেখানে আমি তোমাদেরকে আলোচনা করেছি স্বাধীনতা পূর্ব অর্থ ব্যবস্থা বাংলাদেশের, মানে স্বাধীনতা পূর্বে এখানকার অর্থনৈতিক অবস্থাটা, অর্থনীতির চিত্রটা কেমন ছিল, অর্থ ব্যবস্থার ধরন কেমন ছিল, আর স্বাধীনতা উত্তর অর্থ ব্যবস্থার ধরনটা কিরকম, এরকম একটা পর্যায়ক্রমিক আলোচনা সেখানে করেছি এবং তার গতিধারা আমরা সেখানে আলোচনা করেছি। এবং ওখান থেকে আরেকটা যে প্রশ্ন তোমাদেরকে করিয়েছি সেটা হচ্ছে দণ্ডচিত্র, এবং সেটা আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দণ্ডচিত্র তোমাকে দেখা যাচ্ছে যে ধরে নিই কৃষি এখানে আমি ধরে নিই তিনটে সাল দিলাম, 1, 2, 3, একটা দিলাম কথার কথা 1990, 2000, আর একটা দিলাম 2010। তাহলে এখানে একটা দিলাম উৎপাদন ধরে নেই আমরা 20, একটা দিলাম 22, একটা দিলাম 27। এখন এই তিনটেকে দিয়ে যদি আমাকে দণ্ডচিত্র করতে বলে তাহলে আমরা এরকমটা, এই যে প্লার প্রথমটা হচ্ছে 20 ধরে নিচ্ছি এইটুকু আন্দাজে, তারপরেরটা হচ্ছে 22 একটু বাড়বে, তারপরেরটা হচ্ছে 27 আর একটু বাড়বে। আমি গত 2 ক্লাসে যেগুলো আলোচনা করেছি এরকম আর কি, দণ্ডচিত্র বললে এরকম পিলারের মতো চিত্র তোমরা বই থেকে দেখবে। এই হচ্ছে তোমাদের মোটামুটি সামনে যে পরীক্ষা দিবে, হ্যাঁ সেখানে তোমরা দেখবে 4টা প্রশ্ন থাকবে, 4টার থেকে 3টের উত্তর করতে হবে। যে 3টে তুমি ভালো বুঝেছো, যে 3টে তুমি কোনো জিজ্ঞাসা নাই, সেই 3টের উপরেই তুমি তোমার ভালো করে উত্তরটা বুঝে শুনে উত্তর দিতে তোমাকে চেষ্টা করতে হবে। এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে আমরা, তোমরা তো সামনে নাই যে তোমাদের কাছে জিজ্ঞেস করব যে কেমন বুঝলে, কেমন হলো, হ্যাঁ তারপরও আমি আশাবাদী তোমরা পরীক্ষা ভালো দিবে। হ্যাঁ তোমরা বইটা একটু দেখো, আমি আবারও 4টা তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি, একটা হচ্ছে অর্থ ব্যবস্থার ওই জায়গাটা পড়বে, আর একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে শিখবে, আর দ্বিতীয় পত্রে অর্থনীতি দ্বিতীয় পত্রে দণ্ডচিত্র, দেখো তোমার বইতে দণ্ডচিত্র দেওয়া আছে, বিভিন্ন বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, সেই আলোকে তুমি চেষ্টা করবে। ইভেন অন্য কিছু লাগবে না, তুমি যদি শুধু ক্লাসগুলোকে, তুমি ইউটিউবে যে ক্লাসগুলো আমার রয়েছে অর্থনীতির উপর, একাদশের যে ক্লাসগুলো রয়েছে, একাদশ শ্রেণীর যে ক্লাসগুলো রয়েছে, সেই ক্লাসগুলো যদি তুমি ফলো করো, বিগত যতদিন ক্লাস করেছি সেই ক্লাস থেকেই তুমি তোমার প্রশ্নগুলো পেয়ে যাবে। সেখানে কয়ের জন্য কি আলোচনা করেছিলাম, ক্ষয়ের জন্য যেমন আমি বলছি যে দুষ্প্রাপ্যতা কি, তারপরে অর্থনীতিবিদ স্যামুয়েলসনের মতে অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি, 3টি। তারপরে আমি শিখিয়েছি উৎপাদন সম্ভাবনা রেখা কি, আমি শিখিয়েছি অভাব কি। এই যে প্রশ্নগুলো তোমাদেরকে ক্লাসে অনলাইনে দেওয়া হয়েছে, লেখা হয়েছে, বোঝানো হয়েছে, সেই ক্লাসগুলোকে তুমি ফলো করো, তাহলে তুমি তোমার একেবারে সবকিছু পেয়ে যাবে। যে ওই জায়গাগুলোর উপরে ভিত্তি করেই আমরা, কারণ আমি যাদের সাথে আলোচনা করি তোমাদের সাথে বিভিন্ন সময়, তাদেরকে দেখেছি 2-1 জন এখনো তাদের পড়ালেখা অনলাইন, কেউ ক্লাস ফলো করেছো, কেউ করো নাই। এখন এই সময়কালের ভিতরে আমাদের যতটুকু করার আমরা তোমাদের জন্য চেষ্টা করেছি দিতে, বাদ বাকি তোমরা আপ্রাণ চেষ্টা করবে, তাহলেই তোমরা পারবে। আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই তোমরা যে সময়টিতে তোমাদেরকে প্রশ্ন নেওয়ার কথা বলা হয়েছে সেই সময়গুলোতে প্রশ্ন নিবে, খাতা নিবে, এবং সেইভাবে তোমরা বাদ বাকি সবটুকু শেষ করতে চেষ্টা করবে, তাহলে আর আমাদের কোনো সমস্যাই থাকবে না, এটা আমার বিশ্বাস। আমার বারবার একটা অভাব বোধ হচ্ছে, যেটা হচ্ছে যে তোমরা সামনে নাই, সামনে থাকলে হয়তো অনেক কথা, অনেক প্রশ্ন তোমাদের কাছে জমে গেছে ইতির মধ্যে, সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতাম আমি কিভাবে, যে তোমাদেরকে এটা থেকেই গেল এই অভাব। তারপরেও তোমরা এতদিন শুনেছো, চেষ্টা করলে অবশ্যই পারবে। আর তোমাদেরকে কিন্তু আবারও বলছি, আগামী সপ্তাহ থেকে
আমার ক্লাস বৃহস্পতিবারে না সোমবারে 11টা 10-এ। মনে থাকে যেন, আগামী সপ্তাহ থেকে আমার ক্লাস সোমবারে 11টা 10-এ। তাহলে আর কি আমাদের সময় চারিদিক থেকে বলছেন যে শেষের পথে আছে। স্যার আর আছে নাকি শেষ করব? আচ্ছা, তাহলে আর কি তোমাদের কাছে প্রশ্ন, তারপরেও একটু একটু আবার আলোচনা করি। উৎপাদন সম্ভাবনা রেখা কি, অভাব কি, এইসব প্রশ্ন, যে দুষ্প্রাপ্যতা কি, নির্বাচন, অর্থনীতিতে নির্বাচন বলতে কি বুঝো? যদি এটাই বলি, অর্থনীতিতে নির্বাচন কিন্তু একটু ভিন্ন। নির্বাচন বলতে আমরা বুঝি যে স্যার আমাদের অভাব অসীম, সম্পদ সীমিত, সেই সীমিত সম্পদ দিয়ে সব অভাবকে একসাথে পূরণ করা যায় না। এর ভিতর থেকে কোন অভাবটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে বাছাই করার নাম হচ্ছে নির্বাচন। আমি আবার বলছি, মানুষের অভাব অসীম, সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে সব অভাব একসাথে পূরণ করা যায় না। এই অভাবগুলোর ভিতর থেকে কোন অভাবটা আগে পূরণ করতে হবে এটাকে বাছাই করতে হয়। এই বাছাই করার নামই হচ্ছে অর্থনীতিতে নির্বাচন। অর্থনীতিবিদ বেনহাম বলেছেন যে বাছাই সমস্যা যদি না থাকতো তাহলে অর্থনৈতিক সমস্যা দেখা দিত না। অভাব বলতে কি বোঝা যায় স্যার? সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে, কিন্তু আমরা কি একটা অর্থনীতি সমাজে বস্তুগত অবস্তুগত যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে কি বলা হয়? অভাব বলে। তারপরে উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করা হয়, আর এই সংমিশ্রণ বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাওয়া যায় তারই নাম উৎপাদন সম্ভাবনা রেখা। তোমরা ভালো থাকবে। আজকে এ পর্যন্তই। আবারও যখন ক্লাস, আমি বলেছি ফার্স্ট ইয়ারের ক্লাস এখন থেকে সোমবারে, সেই সময়টিতে আমি ক্লাস নেব এবং তোমরা সবসময় ক্লাস করবে, ভালো করে পরীক্ষা দিবে, ভালো করে উত্তর লিখবে। খাতার উপরে নিশ্চিত তোমার নাম, রোল, শাখা এবং সাবজেক্টের নামটা এগুলো ঠিক মতো লিখবে। তাহলে সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকে এ পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।